প্রেয়সীর যেন সুস্থ থাকুক, ভালো থাকুক। মনে পড়ছিল অরিত্রিকার করা নানা পাগলামির কথা। চঞ্চল পায়ে সারাদিন বাড়ি মাতিয়ে রাখে, আজ সে কোথায় হারালো? শারহানের চোখে বেয়ে এক ফোঁটা নোনা পানির বিন্দু বেয়ে পড়েছিল। পাষাণ্ড যন্ত্র মানবও বুঝি কাউকে হারানোর ভয়ে অশ্রু ফেলে। শারহান, রাস্তার গাছপালা সরিয়ে ফেলা হয়েছে, আমরা এখন এখান থেকে বের হতে পারি, প্রায় বোর হয়ে এসেছে। শারহানের ভাবনার সমাপ্তি ঘটল আবিরের কথায়। সে আবিরের দিকে তাকালো নির্জীব দৃষ্টিতে। আবির শারহানের মনের অবস্থা বুঝল। সে কখনো শারহানকে এতটা ভেঙে পড়ে যেতে দেখেনি, আজই প্রথম। তার ভাবতে অবাক লাগছে, কঠোর ব্যক্তিত্বের মানুষের মনও নরম হয়। শারহান ভিজে গলায় শুধালো, পুলিশ নিশাদের কোনো খোঁজ পেয়েছে? আবির উদাস হয়ে বলল, না, ফোন ট্র্যাক করা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু আর ফোনও বন্ধ। শারহানের ভাবমূর্তির পরিবর্তন হলো। সে উত্তেজিত হয়ে বলে উঠল, আই এম শিওর ওই বাস্টারটা অরিত্রিকাকে কিডন্যাপ করেছে। আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। ওই বিচটা যে অরিত্রিকার পিছু ছাড়েনি, এটা আমি কিভাবে ভুলে গেলাম। ড্যাম ইট! একটু উত্তেজিত না হয়ে শান্ত হ। পুলিশ তো তেমন একটা সুবিধা করতে পারলো না, আমাদের লোকজন বৃষ্টি দেখায় তেমন খোঁজ নিতে পারেনি। এত টেনশন করিস না, অরিত্রিকাকে পেয়ে যাব। ওই নিশাদকে পেরে আমি জানে মেরে দেব। ও জানে না কার কলেজায় হাত দিয়েছে। যে হাত অরিত্রিকার দিকে বাড়িয়েছে, সে হাত ভেঙে দেব। সারা কুত্তা! শারহান উঠে দাঁড়ালো, শার্ট টেনে বলল, পুলিশের আশায় থেকে লাভ নেই, যা করার আমাকেই করতে হবে। চল। শারহান থানা থেকে বেরিয়ে পড়ল। পিছে পিছে আবিরও গেল। ভোরের আলো ফুটেছে, হিমেল হাওয়া বইছে। আজ পাখির কলরব তেমন নেই। শারহান পার্কিং প্লেস থেকে তার গাড়ি আবিরকে বের করতে বলল। আবির শারহানের কথা মতো গাড়ি বের করলো। শারহান গাড়িতে উঠে বসতেই আবির গাড়ি ছাড়ল। শারহান সিট বেল্ট বেঁধে পকেটে হাতড়ে ফোন বের করলো। ফোনে পানি ঢুকে একাকার অবস্থা। ফোন বন্ধ হয়ে আছে। বেজায় বিরক্ত হলো সে। শারহান আবিরকে বলল, তোর ফোনটা দে তো। আবির গাড়ি চালাতে চালাতেই পকেট হতে ফোন বের করে শারহানের হাতে দিল। আবিরের ফোনের পেছনে ফোনের ব্যাক পার্টের মাঝে পিন থাকায় সিম খুলতে অসুবিধা হলো না শারহানের। তার ফোন হতে সিম খুলে আবিরের ফোনে লাগিয়ে দিল। তার ফোনটা পকেটে রেখে দিল। ফোনের সকল সেটিংস নিজের ফোনের ন্যায় করলো আপাতত। শারহান আবিরকে বলল, আপাতত তোর ফোনটা ইউজ করছি, আমার ফোন বন্ধ হয়ে গেছে। আবির বলল, ঠিক আছে। শারহান প্রিহালকে কল দিল, ফোন বন্ধ। তার খেয়াল হলো বৃষ্টিতে দুজনে ভিজে গিয়েছিল, হয়তো ফোন নষ্ট হয়ে গেছে। ইফাতকেও কল দিলেও ইফাত ফোন তুলল না। আবির বলল, আমরা কোথায় যাব? শারহান ফোনে দৃষ্টি রেখে বলল, নিশাদের বাড়িতে। তোর কি মনে হয় নিশাদ ওর বাড়িতে আছে? নিশাদ বাড়িতে না থাকলে ওর বাবা মা আছে তো, কোনো না কোনো ক্লু পাবো। আবির চুপচাপ মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলো। শারহান চলন্ত গাড়ি হতে কাঁচ ভেদ করে বাহিরে তাকালো। বক্ষ কেমন ফাঁকা ফাঁকা লাগছে, অস্থিরতা কাজ করছে ভেতরে। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে সে। এতটা দিশেহারা সে কখনো হয়নি, কিন্তু আজ অরিত্রিকার জন্য সে বিচলিত, চিন্তিত। ঝড়ের কবলে পড়ে বাড়ির অবস্থাও জানা হয়নি। বাড়িতে সকলে কি অবস্থায় আছে কে জানে। নিশ্চয়ই অনেকটা ভেঙে পড়েছে। ইশরার খবরটাও পাচ্ছে না। চারিদিকের উত্তপ্ত পরিস্থিতিতে সে দগ্ধ। এর মাঝেই শারহানের হাতে থাকা ফোনটি বেজে উঠল। আননোন নাম্বার ভেসে উঠেছে ফোন স্ক্রিনে। শারহান তা দেখে ভ্রু কুঁচকালো। এত ভোরে কে কল করেছে তাকে? কল রিসিভ করবে না ভেবেও অবশেষে রিসিভ করলো। ফোন কানে রাখতেই ভেসে এলো মেয়েলি কণ্ঠস্বর, আমায় কথা শুনতে পাচ্ছেন শারহান? ফোনে নেটওয়ার্কের সমস্যার কারণে অস্পষ্ট শোনালো। শারহান কিছুটা বুঝতে পেরে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, শুনেছি। আপনি কে বলছেন? আপাতত আমার পরিচয় দেওয়ার সময় নেই, আমি যা বলছি মন দিয়ে শুনুন। বগুড়া 5 স্টার হোটেলে অরিত্রিকা আছে, ওকে কিডন্যাপ করা হয়েছে।
আপনারা যত দ্রুত পারুন উদ্ধার করুন, সময় কিন্তু বেশি নেই। আর হ্যাঁ, এখানে কিন্তু অরিত্রিকাকে পাহারা দেওয়ার জন্য কয়েকজন আছে, দরকার হয় পুলিশ নিয়ে আসবেন। রুম নাম্বার 20। আমার কথা অবিশ্বাস করবেন না দয়া করে, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে হেল্প করছি, সময় হলে পরিচয় দেব। আপনার ফোনের হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি পাঠিয়েছি, দেখুন। আর যত দ্রুত পারুন আপনার ভালোবাসার মানুষটিকে উদ্ধার করুন। অচেনা মেয়েটি কল কেটে দিল। শারহান অরিত্রিকার নাম শুনে চমকে গিয়েছিল। সে হন্তদন্ত হয়ে ডাটা অন করে ছবি চেক করার জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করলো। অচেনা নাম্বার হতে কয়েকটি ছবি দেখলো সে। ছবিতে অরিত্রিকা হোটেল রুমে ঘুমিয়ে আছে। বিছানার উপরে দেয়ালে হোটেলের নেম প্লেট লাগানো। শারহান একটু চিন্তামুক্ত হলো। অরিত্রিকার খোঁজ পেয়েছে, এটাই অনেক। তার মানে মেয়েটি তাকে মিথ্যা বলেনি। শারহান আর দেরি না করে আবিরকে বলল, বগুড়া 5 স্টার হোটেলে চল, ফাঁকা রাস্তা, দ্রুত গাড়ি চালাবি। আবির অবাক হয়ে বলল, কেন? ওখানে অরিত্রিকা আছে। অরিত্রিকার চেতনা ফিরেছে একটু আগে। চোখ খুলতেই আবিষ্কার করছে অচেনা একটা রুমে। সে আতঙ্কগ্রস্ত বিছানা থেকে লাফিয়ে উঠল। ভীত চোখে চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে অবলোকন করছে। বিছানার এক পাশে গুটিসুটি হয়ে বসে আছে। ভয়ে হাত পা শীতল হয়ে আসছে। বারবার ঢোক গিলছে। চোখ ভিজে আসছে নোনা পানিতে। দেওয়ালে টানানো হোটেলের নাম দেখে এতটুকু বুঝেছে সে রাজশাহীতে নেই। এতেই ভয়ের মাত্রা বেড়ে গেছে তার। তাকে কে কিডন্যাপ করতে পারে? তার তো তেমন শত্রু নেই যে প্রতিশোধ নেবে। তাহলে কি রাজনৈতিক কারণে সে শিকার হয়েছে? ভাবতেই গলা শুকিয়ে আসলো অরিত্রিকার। নিশ্চয়ই তাকে মেরে ফেলবে। ভাবতেই কান্না পেল তার। সে কি করে বাঁচবে? তাকে কে বাঁচাবে? দরজা খোলার শব্দে অরিত্রিকা আরো গুটিসুটি হয়ে বসলো। ভীত চোখে দরজার দিকে তাকালো। দরজা খুলে মানবটি প্রবেশ করলো। অরিত্রিকা মানুষটিকে দেখে হতবাক হয়ে গেল। অরিত্রিকা হতবম্ব হয়ে জোরে বলে উঠল, আপনি? অরিত্রিকার কণ্ঠে অবাকতার রেশ। সে নিজ চোখে বিশ্বাস করতে পারছে না এই মানুষটি তাকে কিডন্যাপ করেছে। নিশাদ দরজা বন্ধ করে অরিত্রিকার দিকে এগিয়ে আসলো। প্রাণখোলা হাসি দিয়ে বলল, আমি। আমায় দেখে অবাক হলে বুঝি? অরিত্রিকার নিশাদের প্রতি ক্ষোভ ঘৃণা জন্মানো। তার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই নিশাদের বাচ্চা এখনো তার পিছু ছাড়েনি। সে রাগে রিরে করে উঠে বলল, আপনি আমায় কিডন্যাপ করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? নিশাদ যেন মজা পেল। সে রুমে থাকা সোফায় নাটকীয় ভঙ্গিতে বসলো। হেসে বলল, তুমি আমায় মন চুরি করেছো, বুঝলে? এতে আমার বিরাট ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তোমায় বিয়ে করবো, বুঝলে? অরিত্রিকার ভীষণ রেগে গেল। তার বিরক্তির মাত্রা চরম হলো। সে তেজি গলায় বলল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? নিশাদ দুদিকে মাথা নাড়িয়ে বলল, মশকরা কেন করব বলো তো? বিয়ে নিয়ে কেউ মশকরা করে? অরিত্রিকা চিল্লিয়ে বলল, আমি আপনাকে কখনো বিয়ে করব না। নিশাদ কিটকিটিয়ে হেসে বলল, তোমার আমাকে বিয়ে করা লাগবে না, আমি তোমায় বিয়ে করব। এবার একটু শান্ত হও, একটু পরেই খাবার দিয়ে যাবে, খেয়ে সুস্থ হও, তারপর আমাদের বিয়ে হবে। ইস! অরিত্রিকা বিরক্তি নিয়ে বলল, আপনাকে কে বিয়ে করবে? আমি কখনোই বিয়ে করব না, দরকার হলে মরে যাব। নিশাদ হাসা বাদ দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমায় ভয় দেখাচ্ছে? এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে, এছাড়া তো তোমার কাছে আর কোনো উপায় খোলা নেই। অরিত্রিকা চোখ মুখ শক্ত করে চুপ করে বসে রইল। সে কখনোই এই গায়ে পড়া ছাগলকে বিয়ে করবে না। শখ কত তাকে বিয়ে করবে। বিয়ের ভূত ছাড়ানোর জন্য শারহান ভাই আছে তো। একবার শুধু আসুক, তারপর ছাগলের কাবাব বানাবে। তখন বুঝবে কিডন্যাপ করার ফল। নিশাদ অরিত্রিকাকে চুপ থাকতে দেখে হাতে থাকা ঘড়িতে সময় দেখে বলল, 6:30 বাজে। 1 ঘন্টা সময় দিচ্ছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। আলমারিতে তোমার জন্য শাড়ি আছে, পরে নিও। অরিত্রিকা মুখ বাঁকিয়ে বলল, আপনাকে বিয়ে করব না, শাড়িও পরব না। আপনি বিদেয়ী হন তো চোখের সামনে থেকে। নিশাদ রেগে গেলেও প্রকাশ করল না। সে শান্ত কণ্ঠে বলল, আমি মিহিকে পাঠিয়ে দিচ্ছি, তোমার শাড়ি পরিয়ে সাজিয়ে দেবে। অরিত্রিকা নিশাদের মুখে মিহির নাম শুনে ধাক্কা খেল। তার মানে
মিহি নিশাদের পরিচিত? তার সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। নিশ্চয়ই নিশাদের সাথে জড়িত আছে। নিশাদ এক পলক অরিত্রিকার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বাহির হতে আটকে দিল। মিনিট 10 পর রুম খুলে প্রবেশ করলো মিহি। দরজা আটকে খাবার নিয়ে অরিত্রিকার কাছে আসলো। ছোট টেবিলে খাবার রেখে বসলো সে। অরিত্রিকার রাগান্বিত দৃষ্টিতে মিহির দিকে তাকালো। মিহি তা দেখে হাসলো। হাসিতে প্রাণ নেই, কেমন মলিন দেখাচ্ছে। মিহি মলিন হেসে বলল, আবারও দেখা হয়ে গেল তোমার সাথে, কি ভাগ্য আমার। অরিত্রিকা নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। মিহিকে তার অসহ্য লাগছে। মন চাইছে জানালা দিয়ে এই মেয়েকে ফেলে দিতে, হাত পা ভেঙে পড়ে থাকতো। মিহি অরিত্রিকাকে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, খাবার খেয়ে নাও। অরিত্রিকা তেরা স্বরে বলল, আপনি খান আপু, আমার খাওয়ার ইচ্ছা নেই। এই নিশাদকে দেখে আমার খাওয়ার ইচ্ছে মরে গেছে। বুঝলাম, তাহলে আর কি, শাড়ি পরিয়ে দেই তোমায়, কিছুক্ষণ পরেই তো বিয়ে। অরিত্রিকা ক্ষুব্ধ হয়ে বলল, আমি এই ছাগলকে বিয়ে করব না। নিশাদ রেগে গেলে কিন্তু তুমি সমস্যায় পড়বে। আপনার ভাবতে হবে না, আগে বলুন আপনিও নিশাদের সাথে যুক্ত আছেন তাই না? তোমার কি মনে হচ্ছে? আমি জানি আপনিও যুক্ত আছেন। ওই নিশাদ আমার পিছু কেন ছাড়ছে না? তোমায় ভালোবাসে তাই? অরিত্রিকা উত্তেজিত হয়ে ছলছল চোখে বলে উঠল, আমি ওনাকে ভালোবাসি না, আমি শারহান ভাইকে ভালোবাসি। জানি তো, তুমি মিস্টার সারহানকে ভালোবাসো। অরিত্রিকা বিস্ময় নিয়ে মিহির দিকে তাকালো। সে মিহির কথা শুনে হতবম্ব হয়ে গেছে। মিহি স্বাভাবিক, মনে হচ্ছে আগে থেকে জানতো সে। অরিত্রিকা মিহির হাত ধরে মিনতির স্বরে বলল, আপু, আমি নিশাদকে বিয়ে করতে চাই না, আমি এখান থেকে বের হতে চাই। হেল্প করেন প্লিজ। আপনি তো জানেন আমি শারহান ভাইকে খুব ভালোবাসি। আমি এখন কোথায় আছি, এটা কোন জায়গা? মিহি শুকনো মুখে বলল, তুমি এখন বগুড়ায় আছো। এই রুমের বাইরে বেশ কয়েকজন পাহারায় আছে। আমি তোমার বের হওয়ার জন্য হেল্প করতে পারবো না, কারণ এই রুমে আসার আগে আমার ফোন নিশাদ নিয়ে নিয়েছে। অরিত্রিকার দিশেহারা লাগছে। কি করবে সে? এতক্ষণ মন স্থির শক্ত রাখলেও এখন ভয় লাগছে। কি করবে সে? এখান থেকে পালানোর উপায়ও নেই। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। শারহান ভাই, আপনি কোথায়? আমায় নিশাদের থেকে বাঁচান। আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। অরিত্রিকা মনে মনে বলেই টুকরে কেঁদে উঠল। মিহি অরিত্রিকার কান্নার শব্দে চমকে উঠল। বাহির হতে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। মিহি অরিত্রিকার হাত ছাড়িয়ে দরজা খুলতে গেল। দরজা খুলেই দেখলো নিশাদ দাঁড়িয়ে আছে। নিশাদ মিহিকে পাত্তা না দিয়ে ভেতরে প্রবেশ করলো। অরিত্রিকাকে কাঁদতে দেখে তার মেজাজ খিচে এলো। নিশাদ খিচে যাওয়া মেজাজ নিয়ে মিহিকে আদেশ করলো, 7:30 বাজে, আধা ঘন্টা সময় দিলাম। অরিত্রিকাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করো, 8টায় বিয়ে পড়ানো হবে। মিহি এগিয়ে এসে বলল, ঠিক আছে, এত রাগ করো না। বিয়ের দিনে বরকে রাগ করায় মানায় না। বেশি কথা না বলে যা করতে বলছি তাই করো। অরিত্রিকা জোরে কেঁদে উঠল। চোখ লাল হয়ে এসেছে। কষ্টে দুঃখে বুক ফেটে যাচ্ছে। নিশাদ অরিত্রিকার দিকে তাকালো। মেয়েটা অশ্রু সহ্য হচ্ছে না, কিন্তু উপায় নেই। এভাবে বিয়ে না করলে শারহানের জন্য কখনোই বিয়ে হতো না। রুমের বাহির হতে নিশাদের দলের একজন ডেকে বলল। নিশাদ তা শুনে মিহিকে বলল, থাক, শাড়ি পরে দিতে হবে না, এভাবেই বিয়ে হবে। নিশাদ হাসি মুখে গিয়ে দরজা খুলতে সজোরে এক লাথি তার পেট বরাবর পড়ল। সে মেঝেতে ছিটকে পড়ল। মিহি আর অরিত্রিকা চমকে তাকালো দরজার দিকে। অরিত্রিকার কান্না থেমে গেছে। শারহান রক্ত চক্ষুতে তাকিয়ে আছে নিশাদের দিকে। রাগে চোয়াল শক্ত হয়ে আছে। সে ভেতরে ঢুকে হিংস্র বাঘের ন্যায় ফুঁসে নিশাদের শার্ট টেনে দাঁড়া করিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি মারল। শারহান সচরে নাক বরাবর ঘুষি মারতেই নিশাদের নাক ফেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো। তার মাথা ঘুরিয়ে উঠল। নিশাদ হঠাৎ আক্রমণে খেই হারিয়ে ফেলেছে। বুঝতে পারছে না শারহান কিভাবে এলো এখানে। পাল্টা আক্রমণের সুযোগও দিচ্ছে না। শারহান শরীরের সমস্ত শক্তি দিয়ে বেদম পিটাচ্ছে নিশাদকে। নিশাদের অবস্থা করুণ, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে।
ব্যথায় মেঝেতে বসে কাতরাতে লাগলো। শারহান হাঁপিয়ে গিয়েছে মারতে মারতে। থেমে জোরে জোরে শ্বাস টেনে নিয়ে আবারও মারতে যাবে এমন সময় আবির শারহানকে পেছন থেকে চেপে ধরলো। মিহি গিয়ে নিশাদকে আগলে নিল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চোখের সামনে ভালোবাসার মানুষটিকে মার খেতে দেখতে পারল না সে। মিহি কান্না করতে করতে শারহানের কাছে আকুতি মিনতি করে বলল, মিস্টার সারহান, নিশাদকে আর মারবেন না প্লিজ। ওর কিছু হয়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। নিশাদ দুর্বল চোখে মিহির ক্রন্দনরত মুখশ্রীর দিকে তাকালো। মেয়েটি তার জন্য কাঁদছে। শারহান মিহির কথা কানে তুলল না। বজ্র কণ্ঠে বলে উঠল, আবির ছাড়, একে আজ আমি মেরেই ফেলবো। কত বড় কলিজা হয়েছে, আমি আজ ওর বুক চিড়ে দেখব। আবির শক্ত করে শারহানকে ধরে রেখে বলল, তুই শান্ত হ, নিজের হাতে আইন তুলে নিবে নাকি? আইন ওকে শাস্তি দিবে। শারহান মেজাজ খুঁয়ে অশ্রাব্য কয়েকটা গালি দিল। শারহান কিছুটা শান্ত হয়ে আসতেই আবির ছেড়ে দিল। সেও হাঁপিয়ে গিয়েছে। আবির নিশাদের দিকে তাকালো। একদম আধমরা অবস্থা। শারহান অন্যদিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, এই আবর্জনার ব্যবস্থা কর, চোখের সামনে হতে নিয়ে যা। অরিত্রিকা শারহানকে দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। এতক্ষণ পর সে কিছুটা স্বস্তি পেয়েছে। সে আর চুপচাপ বসে থাকতে পারল না। বিছানা থেকে নেমে দৌড়ে কারো নজরের তোয়াক্কা না করে আবেগী হয়ে শারহানকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরেই কেঁদে উঠল সে। দু হাতের বাঁধনে পুরুষের দেহটি শক্ত করে ধরেছে। মনে হচ্ছে এই তো, এটাই তার নিরাপদ স্থান। শারহান কিছুটা পর বুঝল অরিত্রিকা তাকে আলিঙ্গন করেছে। শারহানের রাগ মুহূর্তেই পানির ন্যায় স্তব্ধ শান্ত হয়ে গেল। প্রশান্তিতে ভরে গেল বক্ষস্থল। সে অরিত্রিকার দিকে মায়াভরা নজরে তাকালো। তাকে আঁকড়ে ধরে কেঁদে চলেছে। সে আর বাধা দিল না, নিজেও নির্দ্বিধায় প্রিয়সীকে আগলে নিল। রৌদ্রস্নাত প্রকৃতি, বাতাস না থাকলেও আবহাওয়া শীতল উষ্ণ দুটোরই ছোঁয়া আছে। রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে তা বোঝার উপায় নেই রোদ দেখে। আবহাওয়া মোটেই মন্দ লাগছে না। প্রকৃতিও যেন সবুজ আর সতেজ হয়ে উঠেছে। রাস্তার পাশে সবুজের সমারোহ চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই সময়টা প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য, এই সময়টা প্রকৃতি প্রেমীদের জন্য সুন্দর সময়। রাজশাহীর উদ্দেশ্যে শারহানের গাড়ি ছুটে চলেছে। আবির নিজ মনে দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে আসন্ন রাস্তার দিকে। সুনিপুণ চোখে রাস্তার দিকে মনোযোগী হয়ে গাড়ি নিয়ে ছুটছে গন্তব্যে। শারহান অরিত্রিকাকে নিয়ে পেছনের সিটে বসেছে। অরিত্রিকার মাথায় অসহ্যনীয় ব্যথা হওয়ার কারণে শারহানের কাঁধে মাথা রেখে বসে আছে। তার দু চোখ বন্ধ। শারহান চুপচাপ বসে থাকলেও বারবার বিচলিত নয়নে অরিত্রিকাকে দেখে চলেছে। সে অরিত্রিকার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে। নিজ চোখে অরিত্রিকার অসুস্থতা দেখে মোটেও ভালো লাগছে না তার। অরিত্রিকা কেমন নিশ্চিন্তে চোখ বন্ধ করে তার কাঁধে মাথা রেখে আছে। হোটেল থেকে বেরোনোর সময় অরিত্রিকা তখন আতঙ্কিত হয়েছিল। শারহান অরিত্রিকাকে ভরসা দিয়ে খাবার খাইয়ে দেয়। অরিত্রিকা মুখ ফুটে বলেছিল তার মাথা ব্যথা করছে। শারহান হোটেলের পাশের একটা ফার্মেসি হতে ঔষধ এনে অরিত্রিকাকে খেতে বলেছিল। অরিত্রিকা ওষুধ খেলেও মাথা ব্যথা কমছে না। শারহান ধীরে অরিত্রিকাকে ডেকে বলল, এখনো মাথা ব্যথা করছে? অরিত্রিকা নড়ে চড়ে উঠল। কাঁধ হতে মাথা না তুলেই চোখ মেলে তাকালো শারহানের পানে। শারহান অশান্ত দৃষ্টি ফেলে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে সে বুঝল শারহান ভাই তার জন্য দুশ্চিন্তা করছে। অরিত্রিকা ব্যথাতুর স্বরে বলল, চিন্তা করবেন না, একটু পরেই ব্যথা ভালো হয়ে যাবে। শারহান অরিত্রিকার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কথা বলার দরকার নেই, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর। অরিত্রিকা মৃদু হাসল, শুধু চোখ বন্ধ করলো আবারও। প্রিয় মানুষটির একটু কেয়ার মনকে প্রশান্তি দেয়। পুরো মানুষটি যখন বৈধ বাঁধনে আবদ্ধ হবে, কেয়ার করবে, ভালোবাসবে, সেই সময়টার চেয়ে সুখকর আর কিছুই নেই। শারহান অরিত্রিকার দিক হতে চোখ সরিয়ে নিল। জোরে জোরে লম্বা শ্বাস টেনে নিল। অদ্ভুত ভাগ্য, সে তো অরিত্রিকাকে ভালোবাসতো না, অথচ কিছুদিনেই মেয়েটির প্রতি মায়া, ভালো লাগা, অনুভূতি জন্মেছে।
ভালো লাগাকে পাত্তা না দিলেও মনের কোণে কোথাও অরিত্রিকার জন্য ভালোবাসার অনুভূতি জন্মেছিল। এখন ধীরে ধীরে দৃঢ় হচ্ছে। অরিত্রিকা তার গোপন সুখ, যার কথা ভাবলেই হাজার খারাপ লাগার মাঝেও উৎফুল্লতা অনুভব করে সে।